আমন্ত্রণ রাতের বাংলাদেশে, আর শুরুতেই জানাবো শিরোনাম। দেশের আকাশে দেখা গেছে জিলহজ মাসের চাঁদ। 28শে মে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কোরবানি করবেন মুসল্লিরা। 3 লাখ কোটি টাকার নতুন এডিপি অনুমোদন। আগামী বাজেটে প্রতিফলন ঘটবে অর্থনীতির নতুন দৃষ্টিভঙ্গির। জোরদার হবে তদারকি কার্যক্রম। রাষ্ট্রীয় সংস্কার, বৈষম্যহীন সমাজ গঠন, টেকসই অর্থনীতি, এত বড় একটা ডেভেলপমেন্ট বাজেট করেছি। যে হাওয়াটা থাকে ওটাতে একটা দুর্গন্ধ, একটা গন্ধ বের হয়, খেতে পারি না, তাই আমরা ফেলে দিই। গার্জিয়ান আমাকে এভাবে বলছে যে ভাই এই কলা যদি খাওয়ান তাহলে আপনাকে কলা আগে বাচ্চার কাশির ওষুধ কিনে দিতে হবে। স্কুল ফিডিং প্রকল্পে পুকুর চুরি, সস্তা আর নিম্নমানের খাবারে সপ্তাহে 17 কোটি টাকা লুট। ঠিকাদারদের তলব করে তদন্ত কমিটি করেছে মন্ত্রণালয়। পিপিআর রুলসের অধীনে কোনো ধরনের সাবকন্ট্রাক্টিং অ্যালাউড না। সো কোনো ধরনের সাবকন্ট্রাক্টিং যদি পাওয়া যায় যে মূল কন্ট্রাক্টর কোনো সাবকন্ট্রাক্ট দিচ্ছে, সেই কন্ট্রাক্ট ইমিডিয়েটলি বাতিল করা হবে। বিলুপ্ত নয়, র্যাবের জন্য নতুন আইন করার কথা ভাবছে সরকার। গুটিকয় মানুষের দায় পুরো বাহিনীর নয়, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। চট্টগ্রামে গ্রাফিতি ইস্যুতে এনসিপি ও মেয়র সমর্থকদের মাঝে উত্তেজনা। ভিসি নিয়োগকে কেন্দ্র করে আজও ডুয়েটে আন্দোলনকারীদের ব্লকেট। সুন্দরবনে বন কর্মকর্তার গুলিতে জেলে নিহতের অভিযোগ। সাতক্ষীরায় বন বিভাগের কার্যালয় ঘেরাও, ভাঙচুর। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে এবার সহিংসতামুক্ত স্থানীয় সরকার নির্বাচনের টার্গেট সিইসির। নানা পরামর্শ দিলেন গণমাধ্যম ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা। জনগণের ভাষাটা আমি দেখেছি, জনগণের ইচ্ছার প্রতিফলন আমি দেখেছি। কিছু ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু মোটা দাগে সুষ্ঠু ইলেকশন আমরা বলতে পারছি না বলে দেখি। রিপোর্ট যার পছন্দ হবে না তার কাছে আমি খারাপ সাংবাদিক, আবার যার পছন্দ হবে তার কাছে ভালো সাংবাদিক, এভাবেই আমাদেরকে ট্যাগ লাগানো হয়, তকমা দেয়া হয়। সঙ্গে আছি দেবাশিস রঞ্জন সরকার। বাংলাদেশের আকাশেই হিজরি 1447 সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছে। আগামী 28শে মে বৃহস্পতিবার সারা দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি বায়তুল মোকাররম ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে সভা শেষে আনুষ্ঠানিক এই সিদ্ধান্ত ও তারিখ ঘোষণা করে। বাংলাদেশের আকাশের প্রথম চাঁদ দেখা গেল কক্সবাজারে। এর মাধ্যমে গণনা শুরু হলো হিজরি 1447 সনের পবিত্র জিলহজ মাসের। সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষের জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এই সিদ্ধান্ত জানান। বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছে, আলহামদুলিল্লাহ। এমত অবস্থায় আগামী 5 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 12 মে 19 মে 2026 খ্রিস্টাব্দ মঙ্গলবার থেকে 1447 হিজরি সালের পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে। ধর্মমন্ত্রী জানান, দেশের অন্তত 21টি জেলায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। 28 মে বৃহস্পতিবার সারা দেশে পালিত হবে পবিত্র ঈদুল আজহা। আগামী 10 জিলহজ 1447 হিজরি 14 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 28 মে 2026 তারিখ বৃহস্পতিবার সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, তাম দুনিয়ার মুসলমানকে নেক আমল করার তৌফিক দান করুন। দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পার্শো থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে জাতীয় চাঁদ দেখা কমিটি।
শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। আগামী অর্থবছরের জন্য ৩ লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি অনুমোদন দিয়েছে এনএসি। স্বায়ত্তশাসিত সংস্থার অর্থায়ন মিলিয়ে মোট ব্যয় দাঁড়াবে ৩,৮,৯২৪ কোটি টাকা। সভা শেষে অর্থমন্ত্রী জানান, আগামী বাজেটে স্পষ্ট হবে অর্থনীতির নতুন দৃষ্টিভঙ্গি। বড় এডিপি হলেও বাস্তবায়ন সম্ভব। নানামুখী সংকটে থমকে আছে সরকারি উন্নয়ন কর্মকাণ্ড। অর্থের টান এবং দুর্নীতিতে আটকে গেছে সবকিছু। এমন এক অবস্থায় এসেছে বাজেট। সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি সভায় অনুমোদন পেয়েছে আগামী অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় দেওয়া হয় নানান দিক নির্দেশনা। 2026-27 অর্থ বছরের এডিপির আকার 3 লাখ কোটি টাকা। তবে স্বায়ত্তশাসিত সংস্থা এবং কর্পোরেশনের নিজস্ব অর্থায়ন মিলিয়ে মোট ব্যয় 3,08,924 কোটি টাকা। চলতি অর্থ বছরের চেয়ে বৃদ্ধি পেয়েছে 30%। নিজস্ব অর্থায়ন 1,90,000 কোটি টাকা, আর প্রকল্প ঋণ ও অনুদান ধরা হয়েছে 1,10,000 কোটি টাকা। ব্রিফিংয়ে অর্থমন্ত্রী বলেন, এই ব্যয় বরাদ্দ অর্থনীতিতে আনবে নতুন দৃষ্টিভঙ্গি। এডিপি শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং রাষ্ট্রীয় সংস্কার, বৈষম্যহীন সমাজ গঠন, টেকসই অর্থনীতি এবং আঞ্চলিক ভারসাম্য প্রতিষ্ঠার একটি সমন্বিত রূপরেখা তুলে ধরা হয়েছে। সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাতের মধ্যে সবার উপরে পরিবহন ও যোগাযোগ খাত, তারপরই শিক্ষা ও স্বাস্থ্য। প্রকল্প হিসেবে সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, তারপর মেট্রো রেলের এমআরটি লাইন 5 এবং মাতারবাড়ি প্রকল্প। এডিপিতে থোক বরাদ্দ রাখা হচ্ছে 1,18,000 কোটি টাকার বেশি। প্রশ্ন ছিল, এত বড় এডিপি বাস্তবায়ন কি সম্ভব? বিনিয়োগ না হলে প্রবৃদ্ধি হবে না, কর্মসংস্থান হবে না, দেশের উন্নয়ন হবে না। সুতরাং আমাদের সেই কনফিডেন্স আছে, আমরা সেটা বাস্তবায়ন করতে পারবো বিধায় আমরা প্রকল্প এত বড় একটা ডেভেলপমেন্ট বাজেট করেছি। বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে গুরুত্ব পাচ্ছে ইস্তেহার বাস্তবায়নের নানা দিক। দারিদ্র্য বিমোচন, বৈষম্য দূর, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তায় থাকবে বিশেষ নজর। বড় বাজেটে আমরা যাচ্ছি যে এই বিনিয়োগ ছাড়া এই ভঙ্গুর অর্থনীতি থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ নেই। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। এই সভাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেমন চলছে সরকারি প্রাথমিক স্কুল ফিডিং প্রকল্প? শিশুর খাবারে ভাগ বসাচ্ছেন কারা? সস্তা দামের কলা বা ডিমে কাদের পকেটে ঢুকছে কোটি কোটি টাকা? এগুলো নিয়ে দেশের 11 উপজেলায় অনুসন্ধান করেছেন সহকর্মী আলামিন হক অহন। দেখা যাচ্ছে শুধু একদিনে কলা থেকেই পকেটে পড়া হচ্ছে 1.5 কোটি টাকা। সপ্তাহের ডিম বনরুটি থেকে 15 কোটি, যার ফলশ্রুতিতে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে কোমলমতি শিশুরা। রিপোর্টের জন্য ছবি তুলেছেন লুৎফর রহমান। স্কুল ফিডিং প্রকল্পের খাবার খেয়ে দুদিন হাসপাতালে ভর্তি ছিল রাইসা মুনতাহা। ছোট্ট রাইসার মিড ডে মিল খাবারের ভয় এখনো কাটেনি। তার ভাষায় ওসব খাবার সব কেমিক্যাল। রাইসার মা জান্নাতুলের প্রশ্ন, সস্তা নিম্নমানের খাবার দিয়ে তার সন্তানের জীবন নিয়ে খেলছেন কারা? 20 টাকা খাবার দিয়ে আমার লাভ আছে কি? লাভ নেই। আর বাচ্চাদের কিছু হয়ে যেত তাহলে কি করতে পারো? দিতে আমাকে বাচ্চা 5,500 কোটি টাকার প্রকল্পে শিশুর মুখে দেয়া সম্ভব উন্নত মানের খাবার। তাহলে কেন এমন প্রশ্ন উঠছে? জয়পুরহাটের কালাই উপজেলার থুপসারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য যে দুপুরের খাবার, সেই খাবার এসেছে মিড ডে মিলের। বনরুটি কতটা ঠিকঠাক, ডিম কতটা ঠিকঠাক, সেটি আমরা অনুসন্ধান করব। হাতত নিয়ে বুঝতে পারছি এই রুটি খাওয়ার খুব একটা সমস্যা হবে। এইখানে একটু ফাঙ্গাস মনে হচ্ছে কেন এখন তো, যে এই অংশটা ফাঙ্গাস, যার কারণে এই খামিরটা এই গন্ধটা আসতেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউল হক তিনি বলছেন, এই ঘটনা নিয়মিত। এই ব্যাপারে তাদের কোনো পদক্ষেপ নেয়নি, আজ পর্যন্ত নেয়নি। জয়পুরহাটের কালাই উপজেলার তেলিহার সরকারি প্রাথমিক বিদ্যালয় এসব রুটি দেয়া হবে শিক্ষার্থীদের। শুরু হয়ে গেছে না?
120 গ্রাম ওজনের বান রুটির দাম ধরা হয়েছে 24 টাকা পর্যন্ত। ওজন ঠিক রাখতে ভেজাই রাখা হয়েছে রুটি। খানিকটা ভিজা আছে না, এই রুটিটা খেলে কিন্তু পেটে ব্যথা হবে, আপনারও হবে। আশেপাশের আরো কয়েকটি জেলা ঘুরে দেখতে চাই আমরা। রুটি ভিতর থেকে যে হাওয়াটা থাকে ওটা একটা দুর্গন্ধ একটা গন্ধ বের হয়, খেতে পারি না তাই আমরা ফেলে দিই। নিয়ম অনুযায়ী ডিম দিতে হবে ন্যূনতম 60 গ্রাম ওজনের। প্রতি পিসের দাম 14 টাকা পর্যন্ত। এটার ওজন 35 গ্রামের বেশি হবে, 40 গ্রামের বেশি মনে হচ্ছে না তো, এরকমই হবে। এটি সরকারি হিসাবে অন্তত 60 গ্রাম দিতে হবে, সেটি 45 কিংবা 50 গ্রামের বেশি কোনোভাবেই মনে হচ্ছে না। এই আকারের ডিম মেপে দেখতে চাই আমরা। 43 গ্রাম, 39 গ্রাম। আপনার চোখে সবচেয়ে বড় ডিম যেটা সেটা দেন। ও, এটাও 51। 60 গ্রাম না দিয়ে কম ওজনের ডিম দেয় কি লাভ হচ্ছে সংশ্লিষ্টদের জানতে পাবনার একটি খামারে যাই আমরা। মানে 1 টাকা কম বেশ। আচ্ছা, তার মানে ছোট ডিম যদি কেনা যায় তাহলে টাকা কম লাগে। হ্যাঁ, টাকা কম লাগে। 55 গ্রামের থেকে বড়র ভিতরে চলে যায়। যে কারণেই প্রতিদিন অন্তত 30 লাখ শিক্ষার্থীকে যদি 1 টাকা কম করেও যদি দেয়া যায়, সারা বাংলাদেশে প্রতিদিন প্রায় 30 লাখ টাকা নিয়ম বহির্ভূতভাবে কর্মকর্তাদের পকেটে ঢুকছে। শুধু কম ওজন আর দামে সস্তা নয়, অভিযোগ আছে ঠিকঠাক সিদ্ধ না করা আর পচা ডিম সরবরাহের। ডিম কি হয়? আর কলার বিষয়ে স্কুলগুলোর শিক্ষার্থীরা কি বলছেন? মাঝখানে কলা খারাপ থাকে। গার্জিয়ান আমাকে এভাবে বলছে যে ভাই এই কলা যদি খাওয়ান তাহলে আপনাকে কলা আগে বাচ্চার কাশির ওষুধ কিনে দিতে হবে। এই স্কুলের শিক্ষার্থীরা এমন মন খারাপ করে কলা খাচ্ছেন কেন? কলাটা পাকেনি, কষ্ট লাগছে। কলা অনেক শক্ত এবং কষ লাগছে। এই 9-6 থেমে নেই নারায়ণগঞ্জের রূপগঞ্জেও, যেখানে খাবার দিচ্ছেন MS সমতা ট্রেডার্স। আজকে সবচেয়ে বড় কলা দিয়েছে, সেই কলার ওজনটা আমরা দেখতে চাই। 100 গ্রাম ওজনের কলা দেওয়ার কথা, সেই কলাতেও পকেট কাটছেন সংশ্লিষ্টরা। চুক্তি অনুযায়ী 100 গ্রাম ওজনের প্রতিটি কলার দাম 10.5 টাকা পর্যন্ত। এই দামে কোন কোন কলা মেলে? উত্তরাঞ্চলের কলার অন্যতম হাট দুর্গাদহ বাজার। এখানকার কলা যাচ্ছে দেশের অনেক জায়গায়। ওই আর কি 120টা আছে, 3 টাকা 3.5 টাকা পরে আর কি পার পিস। এইটা যেমন 200 গ্রাম, এটা যদি আরো ছোট হয় সেটার দাম তো আরো কম। হ্যাঁ, কম হবে। এটা কি কলা? নওগাঁ থেকে এবার রাজশাহীর গোদাগাড়িতে আমরা। সেখানকার স্কুলগুলোতেও কলা মানেই কম দামের কলা ছিল প্রতিটা পিসের জন্য। যে পরিমাণ বাজেট দেওয়া হয়েছে তাতে 29,58,750 জন শিক্ষার্থীর জন্য যদি প্রতি কলায় অন্তত 60 টাকা করে পকেটে ঢুকানো যায়, প্রতি সপ্তাহে অসাধু কর্মকর্তারা পকেটে ঢুকিয়ে নিচ্ছেন 2 কোটি টাকা। নিম্নমানের কলা, রুটি, ডিম খেয়ে বিভিন্ন স্থানে অসুস্থ হয়েছেন 3 শতাধিক শিক্ষার্থী। বেশি অসুস্থ হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জে। 22 এপ্রিল চাঁপাইনবাবগঞ্জের এই শঙ্করবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। একসঙ্গে অসুস্থ হয়ে পড়েন 20 জন শিক্ষার্থী। পাউরুটি খেয়ে আমার পেট ব্যথা এবং বমি হয়েছিল। শুধু রাজশাহী বিভাগের 12 উপজেলায় 2.25 লাখ শিক্ষার্থীর জন্য কলা, রুটি, ডিম সরবরাহ করে গণ উন্নয়ন কর্ম কাক। কি ব্যাখ্যা দেবেন তারা? সব সরবরাহকারীর জবাব প্রায় এক। কি ব্যবস্থা নিয়েছেন বা নিচ্ছেন প্রকল্প পরিচালক? অ্যাকশনটা আমাদের নিতে হবে, কারণ আসলে কোমলমতি বাচ্চাদের এই খাওয়া কোনো ক্রমেই আমরা এই বিষয়ে আমরা কোনো প্রকারের ছাড় দিতে রাজি নেই। কিছু ব্যবস্থা নেয়ার পরেও যখন সমাধান হচ্ছে না, তখন শিশু স্বাস্থ্যের কি হাল? উপাদানগুলো যদি ক্ষতিকর থাকে, সেটা বাচ্চাদের কারো লিভারের ক্ষতি হতে পারে, বা আর যদি বাসি পচা থাকে তাহলে ডায়রিয়া হতে পারে, বা জন্ডিস হতে পারে, হেপাটাইটিস E এগুলো হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই উপদেষ্টা বলছেন, আর্থিক অনিয়মে শিশুরা যেন ঝুঁকিতে না পড়ে সেই ব্যবস্থা নিতে হবে। ব্যাপক দুর্নীতি হলে বড় ধরনের ব্যবস্থা নিতে হবে।
দেশের ১৫০ উপজেলায় ৫,৫০০ কোটি টাকার প্রকল্পে যাদের কোটি কোটি টাকা ব্যবসা হচ্ছে অনিয়ম, তাদের বিষয়ে কিছু কি জানেন মন্ত্রী? ৪৮ গ্রামের উপরে কোনো ডিম নেই, দেওয়ার কথা ৬০ গ্রাম, কলা দেওয়ার গ্রাম ১০০ গ্রাম, ৯০ গ্রামের বেশি কলা পাইনি এবং সেগুলো সব সাগর কলা। সারা বাংলাদেশে ১১টা উপজেলার চিত্র একই। আপনি নির্দেশনা দেওয়ার পরেও কেন এমন ঘটনা ঘটছে? এই যে আজকে দিয়ে আসছি যে হেডমাস্টার এবং ম্যানেজমেন্ট কমিটি এই কমিটিতে থাকবে, তারা বুঝে নেবে। আর আপনারা যেটা করছেন এই জন্যই তো আমরা ধরতে পারছি, আরও করবেন। এই শপথ দেশের প্রতিটি নাগরিকের জন্য, কিন্তু সে কথা মনে রাখেনি স্কুল ফিডিং প্রকল্পের সংশ্লিষ্টরা। বর্তমানে ৫ প্রকার খাবার দেয়া হচ্ছে শিশুদের। আগামীতে দেশের সরকারি সব প্রাথমিকে খাবার দিতে ১২,০০০ কোটি টাকা খরচ করতে চায় সরকার। কিন্তু দুর্নীতির লাগাম যদি না টানা যায় তাহলে ফের বঞ্চিতই থেকে যাবে এইসব কোমলমতি শিক্ষার্থীরা। আল আমিনা কখন, যমুনা নিউজ, বাংলাদেশ। স্কুল ফিডিং নিয়ে যমুনা টেলিভিশনের অনুসন্ধানী সংবাদ প্রচারের পর কড়া নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে সব অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন তিনি। গঠন করা হয়েছে ৫ সদস্যের তদন্ত কমিটি। বিকেলে মিরপুর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ঠিকাদারদের তলব করে জরুরি বৈঠক করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে কড়া নির্দেশ দিয়েছেন। অনিয়মকারীদের কার্যাদেশ বাতিল সহ কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন ববি হাজ্জাজ। বলেন, তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী দ্রুতই সেই সিদ্ধান্ত কার্যকর করা হবে। প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের খাবারে কোনো আপোষ করতে দেবেন না। সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, স্কুল ফিডিং প্রকল্পের পরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমরা কিছু মিডিয়া রিপোর্ট দেখেছি, আমাদের কাছেও বেশ কিছু আমাদের মন্ত্রণালয়ের কিছু ইনভেস্টিগেশনে কিছু রিপোর্ট এসেছে যে নেতিবাচক কিছু অ্যাক্টিভিটিস চলছে। সেই কারণে আজকে আর্জেন্ট মিটিং ডেকে আমরা বেশ কয়েকটা সিদ্ধান্ত নিয়েছি। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট সিদ্ধান্ত হয়েছে যে আমাদের পিপিআর রুলসের অধীনে কোনো ধরনের সাবকন্ট্রাক্টিং অ্যালাউড না। সো কোনো ধরনের সাবকন্ট্রাক্টিং যদি পাওয়া যায় যে মূল কন্ট্রাক্টর কোনো সাবকন্ট্রাক্ট দিচ্ছে, সেই কন্ট্রাক্ট ইমিডিয়েটলি বাতিল করা হবে। সরকারদলীয় সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্যদের কিভাবে কোন এলাকায় কাজ করতে হবে সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এমনটাই জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে সরকারদলীয় সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্যদের সভা অনুষ্ঠিত হয়। পরে সেলিমা রহমান বলেন, জাতি দল যেন ঐক্যবদ্ধ থাকে, প্রধানমন্ত্রী সেভাবেই কাজ করতে বলেছেন। প্রধানমন্ত্রী অঙ্গীকার এবং পরিকল্পনা বাস্তবায়নে সংরক্ষিত আসনের এমপিদের সহায়ক ভূমিকা পালনেরও আহ্বান জানানো হয়। নারীর ক্ষমতায়নে সরকার কাজ করছে বলেও জানান সেলিমা রহমান। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা দু একজনের কথা বলেছি যে কিছু কিছু সমস্যা মানে কিভাবে কাজ করবে, কি হবে, এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কিছু নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী আমরা আগামীতে কাজ করব। বিলুপ্ত নয়, এলিট ফোর্স র্যাবের জন্য নতুন আইন করার কথা ভাবছে সরকার, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এতে করে বাহিনীটির স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও নিশ্চিত হবে বলেও মনে করেন তিনি। দুপুরে র্যাবের 22তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংস্থাটির সদর দপ্তর পরিদর্শন শেষে গণমাধ্যমকে এসব কথা জানান মন্ত্রী। দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো র্যাব সদর দপ্তরে যান সালাউদ্দিন আহমদ। সংস্থাটি নিয়ে নানা সমালোচনা, নাম পরিবর্তন, আইন পরিবর্তন ইস্যুতে কথা বলেন গণমাধ্যমের সাথে। তিনি বলেন, মানবাধিকার লঙ্ঘনের দায়ে র্যাবের উপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপ হয়, তবে এই নিষেধাজ্ঞা রাজনৈতিক ছিল বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী। ব্যক্তির দায়ে বাহিনী নেবে না বলেও জানান তিনি। বাহিনী রেজ হয়েছে, তার জন্য সুনির্দিষ্ট আইন থাকতে কয়েকজন কর্মকর্তার অ্যাক্টিভিটিস পুরো প্রতিষ্ঠান দায় দায়িত্ব নিতে পারে না। আমরা এখন যার যার নিজস্ব আইনে, সেই প্রতিষ্ঠানের আইনে সেই সমস্ত অফিসারদেরকে অ্যাকাউন্টেবল করার জন্য এবং বিচার আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা অলরেডি অনুশাসন দিয়েছি। জনকল্যাণমূলক কাজের কারণে সরকারের উপর জনগণের আশার সঞ্চার হয়েছে, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেছেন, সেই আস্থা নষ্ট করতে কিছু রাজনৈতিক দল নানা বিদ্রূপ করলেও জনগণকে টলাতে পারছে না। প্রধানমন্ত্রী তার বাবার পথ অনুসরণ করে দেশকে স্বয়ংসম্পূর্ণ করার চেষ্টা করছেন। এছাড়া জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে 8 দিনের কর্মসূচি ঘোষণা করেন রিজভী আহমেদ।
আপনারা নেতৃত্ব দিতে চান, আপনাদেরকে জনগণের মধ্যে যেতে হবে। বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতির স্বপ্নদ্রষ্টা ও মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আগামী 30 মে তার 45তম শাহাদাত বার্ষিকী। দিনটি উপলক্ষে দলীয় কর্মসূচি ঠিক করতে সোমবার সকালে নয়াপল্টনে অনুষ্ঠিত হয় বিএনপির যৌথ সভা। সভায় বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতারা যোগ দেন। সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতার স্মরণে 25 মে থেকে 1 জুন দুস্থদের মাঝে খাবার বিতরণ সহ 8 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। 31 মে রবিবার বেলা 2টায় বিএনপির উদ্যোগে রাজধানীর রমনাস্থ ইনস্টিটিউশনে যে দলের পক্ষ থেকে যে আলোচনা সভাটা হয় সেই আলোচনা সভাটি অনুষ্ঠিত হবে। 30 মে ভোর 6টায় নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হবে। ওই দিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ ও মাজার জিয়ারত করবেন। দলীয় কার্যালয়ে ব্রিফিংয়ে বলা হয়, ক্ষমতা আসার পর থেকেই সরকার প্রধানের একের পর এক কর্মসূচি বাস্তবায়ন দেখে জনমনে আস্থা তৈরি হয়েছে। পিতার পথ ধরেই তিনি আবারও এই দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার জন্য তিনি পদক্ষেপ গ্রহণ করেছেন। আজকে অনেক রাজনৈতিক প্রতিপক্ষ নানা ধরনের কথা বলছেন, নানা ধরনের এটিকে ডাইভার্ট করার জন্য, বিকৃত করার জন্য কথা বলছেন। কিন্তু আজকে জনগণের মধ্যে যে আশার আলো ছড়িয়েছে, জনগণের মধ্যে যে আস্থার তৈরি হয়েছে, সেইটাকে তারা টলাতে পারছেন না। এই কারণে নানা বিদ্রূপ করছেন। এর আগে সকালে বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। জানাজায় অংশ নেন মরহুম সিনহার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীরা। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামের টাইগার পাসে ফ্লাইওভারের নিচে গ্রাফিতি আঁকা নিয়ে এনসিপি ও মেয়রের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে তৈরি হয়েছে উত্তেজনা। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নগরীর লালখান বাজার থেকে টাইগার পাস পর্যন্ত মোতায়েন করা হয়েছে পুলিশ ও র্যাব। দুপুরের পর টাইগার পাস এলাকায় এনসিপির নেতাকর্মীরা জড়ো হয়ে গ্রাফিতি আঁকার চেষ্টা করলে তাতে বাধা দেয় পুলিশ। এতে উত্তেজনা বাড়ে ওই এলাকায়। এনসিপি নেতাকর্মীদের দাবি, ফ্লাইওভারের পিলারে আঁকা জুলাই গ্রাফিতি মুছে দিয়ে সিটি মেয়র তা বিজ্ঞাপনের জন্য লিজ দিতে চায়। তবে তা অস্বীকার করেছেন মেয়র। তার দাবি, পুনরায় অঙ্কন করতেই পুরনো গ্রাফিতি মুছে দেওয়া হয়েছে। এদিকে দিনভর উত্তেজনার পর সন্ধ্যায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন সংলগ্ন ফ্লাইওভারের পিলারে একযোগে গ্রাফিতি অঙ্কন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদল। পরে মেয়র ডাক্তার শাহাদাত হোসেন গ্রাফিতি অঙ্কন কার্যক্রম পরিদর্শনে আসেন, নিজেও গ্রাফিতি আঁকেন। গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটে নতুন ভিসি নিয়োগকে কেন্দ্র করে আন্দোলন অব্যাহত রয়েছে। 3 দফা দাবিতে ব্লকেট কর্মসূচি পালন করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সকালে মূল ফটকে তালা ঝুলিয়ে দেন তারা। ব্লকেট কর্মসূচির কারণে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। আন্দোলনকারীদের 3 দফা দাবির মধ্যে রয়েছে নতুন ভিসির নিয়োগ বাতিল করে ডুয়েটের শিক্ষকদের মধ্যে থেকে কাউকে উপাচার্য নিয়োগ করতে হবে, রোববারের সংঘর্ষে যারা আহত হয়েছেন তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা ও হামলাকারীদের ছাত্রত্ব বাতিল করা। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এদিকে রোববারের সংঘর্ষের ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে অজ্ঞাতনামা 200 থেকে 250 জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। সুন্দরবনে বন কর্মকর্তার গুলিতে এক জেলে নিহতের অভিযোগ উঠেছে। প্রতিবাদে সাতক্ষীরায় বন বিভাগের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন জেলে ও বাওয়ালিরা। এক পর্যায়ে ভাঙচুরও চালানো হয়, এতে আহত হয়েছেন 5 বনকর্মী। নিহত আমিনুর রহমানের বাড়ি সাতক্ষীরার গাবুরা ইউনিয়নে। তার সাথে থাকা জেলেরা জানান, সুন্দরবনের খুলনা রেঞ্জের হেলাতলি খালে সকালে কাঁকড়া ধরার প্রস্তুতি নিচ্ছিলেন তারা। এ সময় বন বিভাগের খুলনার স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা তাদের ডাক দেন। অভিযোগ, জেলেরা কাছে না গেলে নলিয়ান ফরেস্ট স্টেশন কর্মকর্তা মোবারক হোসেন গুলি ছোড়েন। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান জেলে আমিনুর। মরদেহ নিয়ে দুপুরে সাতক্ষীরা উপকূলে পৌঁছান জেলেরা। পরে বন বিভাগের কার্যালয় ঘেরাও করেন বিক্ষুব্ধ জেলে বাওয়ালিরা। এ সময় ভাঙচুরের ঘটনা ঘটে। এদিকে আমিনুর কিভাবে মারা গেলেন তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ। স্থানীয় সরকার নির্বাচন সহিংসতা মুক্ত করতে চাইলে রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে ফয়সালা করতে হবে, এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সকালে সাংবাদিক সংগঠন RFEDর নবনির্বাচিত কমিটির অফিসে অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। ভালো নির্বাচনের সংস্কৃতি নির্মাণে কমিশনের
আন্তরিকতার ঘাটতি থাকবে না বলেও আশ্বস্ত করেন। নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও বিগত কমিটির বিদায় অনুষ্ঠানে অংশ নেন রাজনৈতিক দলের প্রতিনিধি ও গণমাধ্যম ব্যক্তিত্বরা। এ সময় বিজেসি চেয়ারম্যান ফাহিম আহমেদ বলেন, বর্তমান কমিশন একটি ভালো নির্বাচন উপহার দেওয়ার যথাসাধ্য চেষ্টা চালালেও সামনে তাদের অনেক বড় চ্যালেঞ্জ, আর সেটি হলো স্থানীয় সরকার নির্বাচন। কারণ সেখানে প্রতিদ্বন্দ্বিতা গ্রাম ও গোষ্ঠীতে ছড়িয়ে পড়ে। বাংলাদেশের সাংবাদিকতার পরিবেশ কখনোই অনুকূলে ছিল না বলেও জানান তিনি। আমার একটি রিপোর্ট যার পছন্দ হবে না তার কাছে আমি খারাপ সাংবাদিক, আবার যার পছন্দ হবে তার কাছে ভালো সাংবাদিক, এভাবেই আমাদেরকে ট্যাগ লাগানো হয়, তকমা দেয়া হয়। এবং আমরা দীর্ঘ সময় ধরে গত 17 বছরও দেখেছি যে এক ধরনের ট্যাগের মধ্য দিয়ে আমরা সাংবাদিকতা করেছি। একজন সাংবাদিক যদি নোটিশ পিরিয়ড দেয় যে আমি অন্য জায়গায় চাকরি করব, নিয়ম অনুযায়ী আমি যেতে চাই, আপনি তারপর থেকে তার বেতনও দিবেন না, বেতন আটকে রাখবেন। আপনাকে আগে সাংবাদিকদের সুযোগ সুবিধাগুলো নিশ্চিত করতে হবে এবং তারপরে আপনি এই বিধিনিষেধগুলো দিবেন, আমরা সবাই অবশ্যই মেনে নেব। আমন্ত্রিত অতিথিদের মধ্যে সংসদে বিরোধী দলের প্রতিনিধিরা ত্রয়োদশ জাতীয় নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন। অপরদিকে ক্ষমতাসীন রাজনৈতিক দলের প্রতিনিধিরা নির্বাচনের ইতিবাচক দিকগুলোর ব্যাপারেই জোর দেন। আরেকটা গণ অভ্যুত্থান হলে নির্বাচন কমিশন, প্রথমে আমি এটাতে হাত দিব যাতে নির্বাচন কমিশনটা আপাদমস্তক এটা হলো গোড়া থেকে আগা পর্যন্ত পরিবর্তন করবে, এবং আমার ফার্স্ট টার্গেট হবে এটা। কোয়ালিটেটিভ কিছু ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু মোটা দাগে সুষ্ঠু ইলেকশন আমরা বলতে পারছি না বলে দুঃখিত। জনগণের ভাষাটা আমি দেখেছি, জনগণের ইচ্ছার প্রতিফলন আমি দেখেছি। এছাড়াও বিরোধী দলের প্রতিনিধিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়েও শঙ্কা প্রকাশ করেন। লোকাল গভর্নমেন্ট ইলেকশনে যদি এর থেকে কোনো বাজে পরিস্থিতি হয় সেটার বিরুদ্ধে আমরা শক্ত হাতে প্রতিবাদ করব। আমরা আঁকা পাকা পথ মাড়িয়ে এতটুকু এসেছি, কিন্তু সুষ্ঠু ইলেকশন ব্যবস্থা ছাড়া এটা কোনোদিন মসৃণ পথ তৈরি করা যাবে না। পরে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন বলেন, স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক দলগুলোর 16 আনা সহযোগিতা প্রয়োজন। আন্তরিকতার ঘাটতি নয়, বরং কমিশনের বোঝার ভুল থাকতে পারে, আর সেই ভুল হলে তা ইচ্ছাকৃত নয় বলেও আশ্বস্ত করেন তিনি। অতীতে দেখা গেছে অনেক মার্ডার হয়, ওই যে খুব কিনলি কন্টেস্টেড হয়, একই ফ্যামিলিতে হয়। এখন দুইবার হাত থেকে যদি দুইজন কন্টেস্ট ক্যান্ডিডেট দাঁড়ায়, তাহলে যে কি হবে এটা আমাদের মধ্যে কারবালা হয়ে যাবে। দলগুলোর নিজেদের মধ্যে এটা বোঝাপড়া করা উচিত যে আমরা স্থানীয় সরকার নির্বাচনে কোনো ঝামেলায় যাব না। আরএফইডির 2026-27 মেয়াদে দায়িত্ব গ্রহণ করেন সভাপতি কাজী এমাদউদ্দিন জেবেল ও সাধারণ সম্পাদক ইকরামুদ্দৌলা। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতার জন্য বজলুর রহমান স্মৃতি পদক পেলেন যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার সালাউদ্দিন আহমেদ রেজা। অবহেলিত মুক্তিযুদ্ধের স্মৃতি স্মারক শীর্ষক প্রতিবেদনের জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি। বিকেলে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা আশা করেন সাংবাদিকদের হাত ধরে দেশের মানুষ মুক্তিযুদ্ধের বস্তুনিষ্ঠ ইতিহাস জানবে। বিভিন্ন জনপদে সরেজমিন মুক্তিযুদ্ধের ইতিহাস শুধু বইয়ের পাতায় নয়, উঠে আসছে সাংবাদিকের লেখনী আর ক্যামেরার লেন্সে। সেই সব সাহসী ও গভীর প্রতিবেদনকে সম্মান জানাতেই দেয়া হলো বজলুর রহমান স্মৃতি পদক। আর এবারের এই সম্মাননা পেলেন যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার সালাউদ্দিন আহমেদ রেজা। অবহেলিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্মারক শীর্ষক প্রতিবেদনের জন্য এই পুরস্কার পান তিনি। বিকেলে রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা তার হাতে তুলে দেন সম্মাননা স্মারক ও সনদ। আমাদের অগ্রজরা কিছুটা আতঙ্কিত, আমাদের নতুন প্রজন্ম, অর্থাৎ আমরা কিভাবে মুক্তিযুদ্ধকে ধারণ করব। স্যার, একটা কথা বলতে চাই, মুক্তিযুদ্ধের স্মৃতি কখনো মুছে ফেলা সম্ভব না, এবং একই সাথে যারা এটিকে শুধুমাত্র নিজেদের সম্পদ করবে সেটিও হতে দেওয়া যাবে না। আমাদের জায়গা থেকে আমরা সেই কাজটি করে যেতে চাই। এবছর ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে আরও পুরস্কার পেয়েছেন ৭১ টেলিভিশনের বিশেষ প্রতিনিধি পার্থ সঞ্জয়, আর প্রিন্ট মিডিয়া বিভাগে সম্মাননা পেয়েছেন ডেইলি স্টারের আহমদ ইশতিয়াক। আয়োজকরা জানান, এবারের আয়োজনেও জমা পড়েছে উল্লেখযোগ্য সংখ্যক গভীর ও অনুসন্ধানী প্রতিবেদন। মুক্তিযুদ্ধের বস্তুনিষ্ঠ ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তারা। আমরা আপনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। মুক্তিযুদ্ধ জাদুঘর ও সাংবাদিক যে যৌথ উদ্যোগে এই দেশের মানুষ
মুক্তিযুদ্ধে বস্তুনিষ্ঠা জানবে। এই যে ভিডিও দেখলাম, এই যে সাংবাদিকতা, এগুলো দেখলে সাহস পাই যে তরুণ প্রজন্ম এখনো এইসব দিয়ে সোচ্চার রয়েছে, সোচ্চার থাকবে। মুক্তিযুদ্ধের অজানা গল্প আর অবহেলিত স্মৃতিকে সামনে আনার এই প্রচেষ্টা সামনের দিনে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হতে অনুপ্রাণিত করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। পরকীয়া প্রেমের জেরে রাজধানীর মুগদায় খুন হন সৌদি প্রবাসী মোকাররম মিয়া। তাকে হত্যা করে মরদেহ ৮ টুকরো করার ঘটনার মূল পরিকল্পনাকারী হেলেনা ও তার মেয়েকে গ্রেপ্তার করে এই তথ্য জানিয়েছে র্যাব। হত্যায় জড়িত আরেক নারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানানো হয়। ব্রাহ্মণবাড়িয়ার একই গ্রামের সুমন ও মোকাররম থাকতেন সৌদি আরবে। সেখানেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মোকাররমের সঙ্গে পরিচয় হয় সুমনের স্ত্রী তাসলিমার। তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে বলে প্রাথমিক তদন্তে পায় র্যাব। গত ১৩ মে মোকাররম দেশে ফিরে তাসলিমার বান্ধবী হেলেনার বাসায় ওঠেন। সেখানে বিয়ে ও টাকা ফেরত নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে আপত্তিকর ছবি ছড়ানোর হুমকি দিলে মোকাররমকে হত্যার পরিকল্পনা করে তাসলিমা। সেদিন রাতেই হেলেনার ১৩ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা করলে তাসলিমার পরিকল্পনায় যুক্ত হয় হেলেনাও। তাসলিমা যখন তাকে বলে যে তার পরিকল্পনা অনুযায়ী তাকে হত্যা করা হবে, তার পানির সাথে মিশিয়ে ঘুমের ওষুধ খাওয়ানোর চেষ্টা করা হয়, তখন হেলেনা বেগম তার মেয়ের প্রতি আপত্তিকর কর্মকাণ্ডের জন্য নিজের মনে থাকা ক্ষোভ থেকে সে তাসলিমা বেগমকে সাপোর্ট করার জন্য রাজি হয় এবং পানির সাথে মিশিয়ে ঘুমের ওষুধ খাওয়ানো হয়। দুপুরে র্যাব ৩-এর কার্যালয়ে সংস্থাটি এক ব্রিফিংয়ে জানায়, মোকাররমকে হত্যার পর দেহ খণ্ড করা হয়। কিছু খণ্ড বাসার নিচে এবং আরেক খণ্ড দূরে ফেলে দেয় তারা। স্থানীয়দের ফোন পেয়ে মরদেহের খণ্ড উদ্ধার করে পুলিশ। পরে প্রাথমিক তদন্ত করে নরসিংদী থেকে হেলেনা ও তার মেয়ে হালিমাকে গ্রেফতার করে র্যাব ৩। উক্ত হত্যাকাণ্ডে ব্যবহৃত বটি, হাতুড়ি, ব্লেড উদ্ধার করতে সক্ষম হই। তবে ঘটনার মূল সন্দেহভাজন তাসলিমা আক্তার হাসনা এখনও পলাতক। তাকে ধরতে অভিযান চলছে বলে জানায় র্যাব। তাকে আইনের আওতায় নিয়ে আসব। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।